পৃথিবীর সব হাঁস এসেছে বন পাখি থেকে। এই বন পাখি আমাদের দেশের মাটিতে একদিন চড়ে বেড়াতো। সে হাঁস এশিয়ার অন্য বুনো হাঁসের মতো এখানকার পানিতে, জলে, জঙ্গলে ঘুরে বেড়াতো। এই বুনো হাঁস মেলারট গোষ্ঠীর। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে পৃথিবীর সব মুরগি এসেছে লাল বন মুরগি থেকে। আমরা বলি না, মোরগ আগে না ডিম আগে, বা মুরগি আগে না ডিম আগে। তো এইখান থেকে বলা যেতে পারে যে পৃথিবীর সব মুরগি এসেছে লাল বন মুরগি থেকে, এবং সব হাঁস এসেছে বন পাখি থেকে বা বন হাঁস থেকে। বৈজ্ঞানিক নাম যার গ্যারাস ব্যান বিন্ডা। আমরা সবাই জানি হাঁস হচ্ছে জলচর জীব। জল ছাড়া হাঁস এবং জলাশয় ছাড়া মাছ একেবারেই চলে না। একটু ভুল হয়ে গেল, পানি ছাড়া মাছ কল্পনা করা যায় না, মানলাম, কিন্তু জলাশয় ছাড়া হাঁস অসম্ভব, মোটেই না। অথচ সত্যি কথা বলতে কি, পানির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন পদ্ধতিতে হাজার হাজার হাঁস পালন করা সম্ভব। আজকে আমি যেখানে এসেছি, এই জায়গাটা আমি না দেখলে বুঝতেই পারতাম না। আমরা সবাই জানি হাঁস মাঠে চড়তে বা পুকুরে সাঁতার কাটতে ভালোবাসে। পুকুর বা জলাশয় থাকলে হাঁস নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতে পারে। সেক্ষেত্রে আলাদা করে অল্প খরচ দিলেই হয়ে যায়। এজন্য পুকুরে ছেড়ে হাঁস পালন করলে খাবারের খরচ বেশ কমে যায়। তাই বাড়ির আশেপাশে পুকুর বা ডোবা থাকলে হাঁস পালন অনেক সুবিধা হয়ে যায়। আজকাল তো গ্রামে হাঁস পালন করা খুবই সহজ। গ্রাম্য পদ্ধতিতে হাঁসের থাকার সস্তায় একটা ঘর খুবই সহজেই বানানো যায়। দিনের বেলা হাঁস পুকুরে ডোবায় চড়ে বেড়াবে, আর রাত্রেবেলা তাদের থাকার জন্য খড়ের চালের 1 বা 2 চালা ঘরই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমি চলে এসেছি ট্যাংরাইল। এখানে হাঁসের খামার আছে। আপনারা বেশ কিছুদিন আগে দেখেছেন যে আমরা গিয়েছিলাম হচ্ছে উল্লাপাড়া সলপের ঘোল খাওয়ার জন্য। তো এই রাস্তাতেই আমরা গিয়েছিলাম। ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই। এই যে এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে উল্লাপাড়াতে। তো তখন আমরা দেখতে পাই এই হাঁসের খামারটা তখন অনেক ভালো ছিল। এখন উপর দিয়ে কাগজগুলো সব উড়ে উড়ে গেছে, কারণ কিছুদিন আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়েছিল এলাকায়। তখন প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে উপর থেকে মনে হয় এগুলো উড়ে পড়ে গেছে। যাই হোক, এখন আমরা চড়ার মাঝখান দিয়ে যাব। যখন আমরা এখান দিয়ে গিয়েছিলাম তখন হচ্ছে এখানে ধান ক্ষেত ছিল, এখন সব ধান পেকে গেছে, সব ধান উঠাই নিছে, এখন জমি সব ফাঁকা হয়ে গেছে। যাচ্ছি আমরা, তোমরা আমার সাথেই থাকো। আর তোমাদের ভাইয়া তো সামনে সামনে অনেক দেখা যাচ্ছে দূরে, কিন্তু দূরে না, কিন্তু এই যে একটা ক্ষেতের পরেই আর একটা ক্ষেতের মাথায় হচ্ছে এই খামারটা। আমরা যাচ্ছি। মানে এর আগে বলছিলাম বুঝি না, তো আলাই ট্যাংরাল তো নির্দিষ্ট নাম আছে, মাঝি ট্যাংরাল শুনলাম না। মাঝি ট্যাংরাল, বড় ট্যাংরাল, ছোট ট্যাংরাল, ট্যাংরাল একটা পাটা চাপা ডিম কিনবে যাই তো। হ্যাঁ, কেনার ইচ্ছা আছে। বাবা, বিশাল বড় খামার এই জায়গায়। মাছের চাষও করে। কত মুরগির বাসাতে এখন সব ধান খাওয়াতে ব্যস্ত। এই যে বললাম না, তখন ছিল হচ্ছে চারদিকে ধান সবুজ, আর এখন সবাই ধান নিয়ে করতেছে। পুরো রাস্তায় তার একদিকে আবার ধান, এগুলো পাকে নাই, এগুলো কয়েকদিন পরে মনে হয় করবে। কিছুদিন আগে পর্যন্ত ব্যবসা বা বাণিজ্য করার জন্য হাঁস পোষা হতো না। হাঁস আমাদের গ্রামে মা চাচিরা শখ করেই পালতো, মূলত ডিমের জন্য। আর বাড়িতে যদি মেহমান আসতো তাহলে নিজের পালন করা হাঁসটা জবাই করে মেহমানদের আতিথেয়তার জন্যই কিন্তু হাঁসগুলো পালন করা হতো। কিন্তু আজ দিন পাল্টেছে। বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, এবং হাঁস পালনের ক্ষেত্রেও উদ্যোক্তাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। আর হাঁস পালন করে বাড়তি ব্যবস্থা করেও নিচ্ছে আমাদের এই বাংলার বেকার উদ্যোক্তারা, এবং তারা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠছে। বাংলাদেশের বিভিন্ন জেলায়
হাঁসের খামার রয়েছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে হাঁস পালন করে অনেকেই সচ্ছল জীবনে ফিরে এসেছেন। আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাঝি টাংরাইল এলাকায়। এটা মাঝি টাংরাইল, চর টাংরাইল, মানে যে যে নামে চেনে, এক একটা জায়গার এক এক নাম। সিরাজগঞ্জ জেলায় আরও অনেক উপজেলা আছে যেখানে হাঁসের খামার তৈরি হয়েছে। আর রাস্তাগুলা আমরা যখন আগের বার এসেছিলাম বেশ পরিষ্কার ছিল। এখন আবাদ আসার কারণে বা খন্দ আসার কারণে বা ধান আসার কারণে, ধানের আবাদ আসার কারণে, যেটাই বলি না কেন, এই একই কারণে এই পিচ ঢালা রাস্তার উপরে ধান এবং খড় শুকানোর জন্যই রাস্তাটা এইরকম দেখাচ্ছে। তাছাড়া রাস্তাটা কিন্তু বরাবরই অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। যাচ্ছি। আপনাদের সাথে হাঁস সম্পর্কে কথা বলতে বলতে আমি হাঁসের খামারে চলেও এসেছি এবং আপনাদেরকে আমি আজকে দেখাবো এই হাঁসের খামারটা কত সুন্দরভাবে তৈরি করেছে। আমি এইখান থেকেই হাঁসের প্যাক প্যাক শব্দ শুনতে পাচ্ছি। এই যে আমরা প্রায় খামারের কাছে চলে এসেছি। এই তো খামার, পুরাটাই পুকুরের ভিতরে। এগুলোর উপরে ওঠার কোনো কায়দা নাই। আমি তো মনে করেছিলাম এখানে শুকনো থাকবে, ভিতরটা একটু দেখবো কিভাবে করছে আর কি, কিন্তু দেখার মতো কোনো উপায় নাই। হাঁসগুলো সব ওই পাশে, ওই নেটের ওইদিকে। চলো আমরা যাই। ছোট খামার হিসেবে জমির দাম, ব্যবস্থাপনা, খরচা ইত্যাদি বিবেচনা করে এইখানে প্রায় 900-র মতো হাঁস রয়েছে এবং 3 জন কর্মীকে আমরা এখানে দেখতে পেয়েছি যারা এইখানে হাঁস পালন করছে। ওই দূরে হচ্ছে 2 জনকে আমরা দেখতে পাচ্ছি। এখন তো বিকাল টাইম, তো এই বিকাল টাইমে হাঁসগুলোকে এনারা ছেড়ে দেবে। একটা জায়গা তারা বদ্ধ করে রেখেছে। আর এই যে পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। মাছের সঙ্গে হাঁস চাষ একটি সমন্বিত খামার পদ্ধতি। এখানে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি। একে অন্যের সহায়ক হচ্ছে হাঁস ও মাছের মিশ্র চাষ। পুকুরে মাছ ও হাঁস পালন পদ্ধতির সমন্বয় ঘটাতে পারলে সীমিত জায়গায় উৎপাদন বেশি বৃদ্ধি পাওয়া যাবে এবং এ চাষ পদ্ধতি সবার জানা থাকলে বাংলাদেশের অনেকেই দ্বিগুণ ফসল ফলাতে পারবে। অল্প জায়গায় মাছ ও হাঁস পালন পদ্ধতি অনেক উন্নত দেশে চালু আছে। আর বাংলাদেশে আমি কিছু কিছু জায়গা আছে যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে। ক্ষেতের আইল ধরে আমরা ঘুরে আসলাম এই পাশেই কিন্তু হাঁসদের খাবার দেওয়া হয়। আর যেহেতু মাছ এবং হাঁসের চাষের পদ্ধতি বললাম, সেটার উপকারিতাও আপনাদের সাথে শেয়ার করি। আমি এইখানে একটা খুবই পছন্দের একটা জিনিস পেয়েছি। এটা হচ্ছে মরা ঝিনুকের খোসা। এটা খুবই শক্ত এবং ছোট্ট, খুবই কিউট ছিল, এই জন্য এটা তুলে নিয়ে আমি আমার ব্যাগে রেখে দিয়েছি। আর এখানে নাম না জানা অনেক অনেক ফুল গাছ, যেগুলো দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছি এবং সেইগুলোর ছবি না তুলে আমি থাকতে পারলাম না। এবং পুকুরের কোল ঘেঁষে এইসব ফুল গাছ দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল। আর এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর সেই সাথে ক্ষেতের আল ঘেঁষে দেখেন কত সুন্দর সুন্দর সেঞ্চি শাক হয়েছে, একদম ঝরঝরে তকতকে শাক। আমার দেখে মনে হলো যে এখন আমি তুলে ব্যাগে পুড়ে নেই, কিন্তু এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে এই শাক তুললে সবাই কিন্তু একটু খারাপ চোখেই দেখবে। এই জন্য শুধু চোখের দেখাটাই দেখলাম, কিন্তু হাতে করে বয়ে নিয়ে আসার মতো ক্ষমতা আমার ছিল না। এত সুন্দর শাক দেখে লোক সামলাতে না পেরে আমি অদর দৃষ্টিতে তাকিয়েছিলাম এক মনে এবং সেটাকেও ভিডিও করে নিয়েছি। সে যাই হোক, এখন আসি মূল কথায়। হাঁস ও মাছ চাষের সুবিধা হচ্ছে এই যে হাঁস পুকুরের অবাঞ্ছিত আগাছা খেয়ে মাছ চাষে সাহায্য করে। শামুক, বেঙাচি, পোকামাকড় যা মাছের কোনো কাজেই আসে না, এমন জিনিস খেয়ে হাঁস ডিম উৎপাদন করে এবং হাঁসের যে উপরের খোলসটা থাকে সেগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হয়। পুকুরের মাছ ও হাঁসের চাষ একসঙ্গে করলে বছরে প্রতি হেক্টরে 1 থেকে 15 টন মাছ এবং হাঁস দুইটাই উৎপাদন বাড়ানো যেতে পারে।
হাঁসের বাচ্চাও আছে। আমি মনে করছি পানি অনেক বেশি, দেখো হাঁটো পানি। এই লোকটা আসতেছে, দেখো সব কিভাবে আসতেছে। এই দেখো নেটই খুলে দিছে লোকটা। আল্লাহ কিভাবে আসে দেখো, এই দেখো কিভাবে আসতেছে। হ্যাঁ এই যে ভিডিও করতেছি, দেখা যায় তো, দেখো এই যে কি পরিমাণ হবে আসতেছে দেখো সবাই। চলো আমরা দিকে যাই। এখানে এসে যা বুঝতে পারলাম, হাঁসের ঘর পুকুরের উপরে করার কারণ হচ্ছে পুকুরের উপরে হাঁসের ঘর থাকলে হাঁসের যে বিষ্ঠা বা উচ্ছিষ্ট থাকে সেটা সরাসরি পানিতে পড়ে যায় এবং মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। আর পুকুরের পাড়ে হাঁসের ঘর থাকলে ড্রেনের মাধ্যমে হাঁসের ময়লা পুকুরেই খুব সহজেই ফেলানো যায়। আর এই কারণেই এই যে দেখতে পাচ্ছেন ঘরটা, এই ঘরটা পুকুর থেকে অল্প একটু উপরে করা হয়েছে এবং হাঁসের খাবার জন্য সাইডে খাবারের ব্যবস্থা করা হয়েছে। হয় আমার এটাই মনে হইতেছে। দেখো সবাই উঠতেছে, দেখছো? মনে হয় ওই দিক দিয়ে উঠে ঘরের ভিতর দিয়ে এইখানে আসবে, তাছাড়া কিভাবে আসবে? আমাদের ধারণা ভুল ছিল। এই হাঁসগুলো ঘুরে এইদিকে না আসে তারা চলে যাবে পুরো ধান ক্ষেতের ভিতরে, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। কিন্তু তার আগে আমি এই জায়গাটা ছেড়ে যাওয়ার আগেই আমি আমার সেই শাকগুলো আর একবার চোখের দেখা দেখে নিচ্ছি। আর এইখানে দেখেন অসংখ্য ঝিনুকের খোসা পড়ে রয়েছে, কিন্তু এগুলো খুবই ছোট্ট ছোট্ট। আর এই দেখেন হাঁস, এই হাঁসগুলো ঘরে না উঠে এখন এই যে ধান কাটা হয়ে গেছে, এই ক্ষেতে কিন্তু প্রচুর ধান, ছোট ছোট ধান বা পোকামাকড় এগুলো রয়ে গেছে। তো এইগুলাই এই হাঁসের বাচ্চা এবং হাঁসগুলা সারা ক্ষেত ঘুরবে আর টুকে টুকে সব খাবে। এবং এই 3 জন যে কর্মচারী আছেন, এই 3 জন কর্মচারী হাঁসগুলোর পিছনে দৌড়াতে থাকবে, হাঁস যেদিকে যাবে তারাও সেদিকেই যাবে। আর এই হাঁসগুলোর সঙ্গে আমরাও কিন্তু লেগে পড়েছিলাম, হাঁস যেদিকে যাই আমরাও সেই দিকেই যাচ্ছিলাম। আর হাঁসগুলো কাছ থেকে দেখতে পেয়ে যে কতটাই আনন্দ হচ্ছিল আমাদের, যা বলার মতো না। আমরা তো অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম হাঁসের সঙ্গে। আপনারা কিন্তু আমাদের ভিডিওটার সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন কতটা এনজয় করেছি আমরা হাঁসদের সঙ্গে। আর এই মুহূর্তে কোনো কথা বলারই দরকার নেই, শুধু হাঁসদের সঙ্গে আমরা কিছুটা সময় পার করব। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত এবং এনজয় করতে থাকুন। যা যা যা, ওয়াও, দেখতেই ভালো লাগে। কত হাঁস! দেখছো কত? পিছনে আরো আছে, গিয়ে আমরা হাঁস হয়ে গেছি এখন। ভয় পাবো, ছবি উঠাই থাক, ছবি উঠাই। খা এখন আচ্ছা মতো। অনেক হয়।
তুই আসছিস আরো দেখো ওরা কিভাবে আসে। দূর থেকে মনে হচ্ছে যে আমাদের কবুতরের বাচ্চাদের মতো ছোট ছোট। 900 হাঁস আছে এখানে, যদি দিন 500 ডিম পারে তাহলে কত হয় হিসাব করো তো। ওরে বাবা, ভালোই লাগতেছে আমার। কত দূর নিয়ে গেছে দেখছো, এই পুরা খানি ওরা ঘুরাবে যে এইগুলা থাকে। একটা ডিম 10 টাকা দিলাম, 10 টাকা করে ধরো। 10 টাকা না 50 টাকা হালি না, 60 টাকা হালি বিক্রি করে। 12 টাকা 5 7 8 12 টাকা 13 টাকা দিলাম। আচ্ছা 13 টাকা ধরো। 6500 টাকা দিন। দিন 6500 টাকা, ওদের থেকে খাওয়ানো লাগে তো। খাওয়ানোর দেখ 3000 টাকা খাওয়া। আবার কর্মচারী আছে, তাদের বেতন আছে, বিল আছে, খাটনি আছে না। এনাদের কাছ থেকে একটু শুনো কেমন কি, কারণ এরা পিছে পড়ছে কেন। হাঁসেদের খাওয়া শেষ হলে তারা বাসায় ফিরবে, আর কৃষকও ধানের বোঝা মাথায় নিয়ে এই গধূলিবেলা বাসায় ফিরছে, আর আমরাও গধূলিবেলায় বাসায় ফিরছি। আমাদের আজকের বিকালবেলাটা অনেক ভালো কেটেছে হাঁসেদের সঙ্গে, আর সেই সাথে প্রকৃতির এই অপার সৌন্দর্যে যখন আমি সামিল হতে পেরেছি আমারও ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং সেই সঙ্গে আমার এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি অফুরন্ত ভালোবাসা, দোয়া, শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।